আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতদিন বিশ্ববাসী জানত চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করা এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসলামাবাদ ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল। কিন্তু 18 মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্টটি প্রকাশের পরেই পাকিস্তানের ভূমিকা নিয়ে বড় রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তানের কথায় যে ইরান আলোচনায় অংশ নিয়েছে, সেই পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি মাটি থেকে ইরানে হামলা চালানোর জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে একটি শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে কয়েক হাজার সৈন্য, যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। এই মোতায়েন এমন এক সময় ঘটেছে যখন ইসলামাবাদ মানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি তাহলে তলে তলে ইরানের সাথে মির্জাফরি করলো? এতদিন ধরে ইরানকে যুদ্ধবিরতির গান শুনিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারা ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের হয়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ালো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মার্চ মাসের শেষ সপ্তাহে সৌদি বিমান বাহিনী যে সিরিজ অফ স্ট্রাইকের মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমাবর্ষণ করেছিল, সেই হামলায় কি পাকিস্তানের হাত ছিল? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই হাই স্টেক অফ ডুয়েলের লক্ষ্য কি? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা যে আসিফ মুনিরকে মীর জাফর বলে গালি দেন, সেটি কি তাহলে সত্যি বলে প্রমাণ হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রয়টার্স 3 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 2 জন সরকারি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ইরান যুদ্ধে পাকিস্তানের ভূমিকা দ্বিমুখী, মানে তারা গাছেরও খাচ্ছে, তলারও কুড়াচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবে প্রায় 8,000 সৈন্য মোতায়েন করেছে। এটি কেবল একটি প্রতীকী বা প্রশিক্ষণমূলক মিশন নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সক্ষম বাহিনী, যা সৌদি আরবের উপর পরবর্তী কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এই বাহিনীর গঠন এবং কারিগরি সক্ষমতা বিশ্লেষণ করে দেখা যায়, পাকিস্তান তার সবচেয়ে আধুনিক যুদ্ধ সরঞ্জাম এখানে নিযুক্ত করেছে। মোতায়েনকৃত বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান স্কোয়াড্রন, যাতে প্রায় 16টি JF-17 থান্ডার ফাইটার জেট আছে। এই বিমানগুলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং এগুলো বহুমুখী সামরিক অভিযানে সক্ষম। JF-17 থান্ডার হলো পাকিস্তানের বিমান বাহিনীর মূল মেরুদণ্ড। এটি দামি বিমানের সাথে সরাসরি টেক্কা দেওয়ার মতো প্রযুক্তি সম্পন্ন, অথচ উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাজেটের জন্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি ফাইটার জেট। এর পাশাপাশি সৌদি আরবের ড্রোন প্রযুক্তি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই সরঞ্জামগুলো পাকিস্তানি বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবে এর পেছনে সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব। 2026 সালের এপ্রিল মাসের শুরুতে এই সরঞ্জামগুলো সৌদি আরবে পাঠানো হয়েছিল, মূলত ইরানি হামলার পর সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে। যদিও পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রয়টার্স বলছে, এই বাহিনী বর্তমানে উপদেষ্টা ও প্রশিক্ষণমূলক ভূমিকার আড়ালে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যুহ হিসেবে কাজ করছে। পাকিস্তান একদিকে সৌদি আরবে সৈন্য পাঠাচ্ছে, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একমাত্র কার্যকরী যোগাযোগের মাধ্যম। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে কয়েক দফা বাড়ানো হয়। গত 11 থেকে 12 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং
ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তখন দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনায় অনেক বিষয় অগ্রগতি হলেও শেষ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি। ইরানি সূত্রগুলো দাবি করছে যে রিফান্স হঠাৎ করে ট্রাম্পের নির্দেশে আলোচনা থেকে পিছু হটেন, কারণ প্রস্তাবটি মূলত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তৈরি ছিল বলে ধারণা করা হয়েছিল। প্রশ্ন হলো, পাকিস্তান একদিকে ইরানকে আলোচনার টেবিলে বসাচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে তাক করছে JF-17 থান্ডার বিমান। কেন? ইরানের বিরুদ্ধে লড়তে সৌদি মাটিতে পাকিস্তানের এই সামরিক উপস্থিতির আইনি ভিত্তি হলো গত বছরের 17 সেপ্টেম্বর দেশ দুটির মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, যাকে সংক্ষেপে বলা হয় SMDA। এই চুক্তিটি রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির একটি প্রধান ধারা হলো, যে কোনো এক দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে, যার অর্থ হলো পাকিস্তানের উপর যদি কেউ হামলা চালায় কিংবা সৌদি আরবের উপর কেউ আক্রমণ করে, তাহলে দেশ দুটি একে অন্যের হয়ে তখন লড়বে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার আমব্রেলা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার অধীনে থাকবে, মানে সৌদি আরবে কেউ আক্রমণ চালালে পাকিস্তান তার উপর পারমাণবিক হামলা চালাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের অর্থনীতি এখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের বোঝায় দেশটি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। এই চুক্তির পরপরই সৌদি আরব পাকিস্তানকে বিলিয়ন ডলারের ঋণ ও নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সচল রাখতে সাহায্য করেছে। পাকিস্তান তাদের প্রয়োজনীয় তেলের বড় অংশ সৌদি আরব থেকে বাকিতে এবং সহজ শর্তে পাচ্ছে। সৌদি আরবে প্রায় 27 লাখের বেশি পাকিস্তানি শ্রমিক কাজ করেন, যা থেকে প্রতি বছর প্রায় 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাকিস্তানে আসে। আপাতত সৌদি সরকার এসব পাকিস্তানিকে দেশে ফেরত পাঠাচ্ছে না, ফলে নিজের অভাব দূর করতে কৌশলে ইরানের বিরুদ্ধে সৌদির হয়ে লড়ার সব আয়োজন করে ফেলেছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে সূত্রগুলো দাবি করেছে, সৌদি আরবের উপর কোনো বড় ধরনের আক্রমণ হলে পাকিস্তান তার পারমাণবিক ক্ষমতা সহ সব ধরনের শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিটির শর্তগুলো গোপনীয়। সেসব শর্ত অনুযায়ী প্রয়োজনে পাকিস্তান সর্বোচ্চ 80,000 সৈন্য সৌদি আরবে পাঠাতে পারবে। এটি ছিল দক্ষিণ এশিয়ার কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি। বিশ্লেষকরা মনে করেন, এই চুক্তিটি এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। অনেক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর সৌদি আরবের আস্থা কমে যাওয়ার কারণেই তারা পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছে। যেমন 2025 সালের 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ভাবনায় আমূল পরিবর্তন আনে। লেক তাইফিয়াতে অবস্থিত একটি আবাসিক কমপ্লেক্সে হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি F-15 এবং F-35 যুদ্ধ বিমান থেকে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা কাতার সরকারের জন্য ছিল অত্যন্ত অবমাননাকর। দোহা হামলার পর সৌদি আরব বুঝতে পারে, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের ভূখণ্ডে বিদেশি হামলা প্রতিরোধের নিশ্চয়তা নেই। এই নিরাপত্তাহীনতা থেকে সৌদি আরব দ্রুত পাকিস্তানের সাথে SMDA স্বাক্ষর করে এবং নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমুখী করার উদ্যোগ নেয়। দোহা হামলা কেবল কাতারের জন্য নয়, বরং পুরো GCC অঞ্চলের জন্য একটি সতর্ক বার্তা ছিল যে আঞ্চলিক স্থিতিশীলতা এখন অত্যন্ত ভঙ্গুর। প্রশ্ন দেখা দিয়েছে, সৌদি আরব এরই মধ্যে যে ইরানে বিমান হামলা চালিয়েছে তাতে কি পাকিস্তানের হাত ছিল? রয়টার্স এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সৌদি আরব গত মার্চ মাসের শেষ ভাগে ইরানের অভ্যন্তরে গোপনে সরাসরি সামরিক হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে সৌদি বিমান বাহিনী প্রক্সি বা কোনো ছায়াঘুষির উপর নির্ভর না করে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আঘাত এনেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী এটি কোনো একক হামলা ছিল না, বরং মার্চ মাসের শেষ সপ্তাহে বিশেষ করে
25 থেকে 31 মার্চের মধ্যে সৌদি বিমান বাহিনী বেশ কয়েক দফায় বা সিরিজ অফ স্ট্রাইকস এর মাধ্যমে ইরানি ভূখণ্ডে বোমা বর্ষণ করে। হামলাগুলো মূলত সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান যেমন F-15S ব্যবহার করে নিখুঁত গাইডেড বোমার সাহায্যে চালানো হয়। ফেব্রুয়ারি মাসের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান সৌদি আরবের রায় তানুকা তেল শোধনাগারে, রিয়াদের বিমানবন্দর এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালায়। শুধু 25 থেকে 31 মার্চের মধ্যেই সৌদির উপর 105টিরও বেশি ড্রোন মিসাইল ছোড়া হয়েছিল। এর জবাবে সৌদি আরব এই গোপন কাউন্টার অ্যাটাক বা পাল্টা হামলা শুরু করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন সৌদি আরবের একার পক্ষে তখন এই ধরনের আগ্রাসী ও গোপন সামরিক হামলা চালানো সম্ভব ছিল না। দর্শক, পাকিস্তান সৌদি আরবের হয়ে লড়ার জন্য প্রস্তুতি নিলেও নিজ দেশের ভিতরেই তাদের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনকভাবে ভেঙে পড়েছে। চলতি বছরের গ্লোবাল টেররিজম ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান তালিকার শীর্ষে অবস্থান করছে। টিটিপি এবং বিএল এর মতো গোষ্ঠীগুলো খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে ব্যাপক হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের এই দ্বিমুখী ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ইমরান খানের সমর্থকরা এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলো সামরিক নেতৃত্বের এই নীতিকে মীর জাফরের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করছে। তাদের মতে সেনাবাহিনী যখন বিদেশের যুদ্ধ ও মধ্যস্থতা নিয়ে ব্যস্ত, তখন তারা নিজ দেশের সীমানা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত পাকিস্তানের এই সামরিক মোতায়েন খুবই বিপজ্জনক স্টেপ। পাকিস্তান নিজেকে একটি হিঞ্জ স্টেট বা সংযোগকারী রাষ্ট্র হিসেবে এতদিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্পের চীন সফরের পর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। কারণ ট্রাম্প এতটা শূন্য হাতে চীন থেকে ফিরেছেন যে তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থেই হয়তো তাকে আবার ইরানে হামলা শুরু করতে হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্প আর নেতানিয়াহু ঈদুল আজহার আগে এই হামলা শুরু করতে পারে। আর যদি আবার হামলা শুরু হয়, এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, যা থেকে বাদ পড়বে না সৌদি আরবও। সেটি হলে পাকিস্তানের থান্ডার বিমান উড়ে যাবে ইরান সীমান্তে। আর তাহলে কি ইরান চেয়ে চেয়ে দেখবে? পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। ইরানের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়ানো পাকিস্তানের নিরাপত্তার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ পাকিস্তান এরই মধ্যে পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তান নিয়ে নানামুখী চাপে আছে। এই অবস্থায় ইরানের সাথে আরেকটি সক্রিয় সীমান্ত সংঘাত তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সামর্থ্যের বাইরে। কিন্তু রয়টার্সের রিপোর্ট অনুযায়ী যদি সৌদি আরব গোপনে ইরানে আক্রমণ করে থাকে এবং সেখানে পাকিস্তানি সৈন্য বা বিমান মোতায়েন থাকে, তবে ইরানের দৃষ্টিতে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। ইরান এটিকে পাকিস্তানের ডুয়েল রোল বা দ্বিমুখী আচরণ হিসেবে দেখবে। তেহরান মনে করতে পারে পাকিস্তান একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে সামরিক প্রোটেকশন দিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করতে সাহায্য করছে। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে প্রাণের সঞ্চার করেছে, তবে ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন তাকে একটি চিরস্থায়ী ঝুঁকির মুখে ঠেলে দিবে। ইরান এখন যুদ্ধবিরতির টেবিলে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে তীব্র আপত্তি তুলবে। পাকিস্তান যদি দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রমাণ করতে না পারে যে সৌদি আরবের গোপন হামলার সাথে তাদের কোনো যোগসূত্র ছিল না, তবে মধ্যস্থতার মিশন ব্যর্থ হতে বাধ্য। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে 2026 সনের এপ্রিল মাসের 30 তারিখ রাত্রিবেলায়, রাত্রি 9:15টার সময় এই ভিডিওটি করছি। যতটুকু আজকের দিনের খবর সেটি হলো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিমান কেনার যে চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হবে।
যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইউনুস জমানাতে নির্বাচনের 3 দিন আগে একটি তৎকালীন গোপন চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্ত অনুযায়ী আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। বিমান কিনতে হবে, সেখান থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে, সেখান থেকে মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক সরঞ্জাম আদি আমদানি করতে হবে। তাদের কথা মতো আমাদেরকে অনেক কিছু করতে হবে, তাদের হুকুমের বাইরে আমাদের যাওয়া যাবে না। সেই শর্তেরই যে এক্সটেনশন, যে ভার্সনগুলো আগামীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রথম আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির একটা বিরাট অংশ, যার মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকা, আপাতত যেটার মূল্য 36 বা 37,000 কোটি টাকা, যেটা আগামীতে 40,000 কোটি টাকা হয়ে যাবে, এই চুক্তিটি স্বাক্ষর হলো পত্রপত্রিকা। এখন যেহেতু আমি ভিডিওটি করছি, সেটা স্বাক্ষর হলো বা এর দলিল বা কাগজপত্র এখন আমার হাতে আসেনি, ধরে নিলাম যে স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, তারা শুধুমাত্র এই খবরটা দিয়েছে যে আজকে এই চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এই চুক্তির মন্দ দিক কি, খারাপ দিক কি, এবং চুক্তির ব্যাপারে জনমত গঠন করা, সরকারকে সাজেশন দেওয়া, সরকারের বিরোধিতা করা, এই কাজগুলো আমাদের দেশের গণমাধ্যম করেনি। তারা কয়েকটা রিপোর্ট করেছে, কয়েকটি গণমাধ্যম, যে আমাদের দেশে এখন যে গণমাধ্যমের স্বাধীনতা, এই স্বাধীনতা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এই কথা বলে তারা কুল্লু খালাস, আর কোনো রিপোর্ট করেনি। অন্যদিকে সরকার এই যে বিমান কিনলো, 15টা না 16টা বিমান কিনলো, এখন এই বিমানগুলো হয়তো আরো 5 বছর 7 বছর মধ্যে ধীরে ধীরে আসবে, টাকাও 10 বছর ঘুরে ঘুরে বসে বসে দিতে হবে। আর এই বিমানগুলো আসার পর আমরা যে রুট তৈরি করব, চালু করব, সেই সক্ষমতা আমাদের এখনো গড়ে ওঠেনি। আগের বিমানগুলি বসে আছে। অভ্যন্তরীণ রুটে আমরা এখন বিমানের যে সকল এয়ারক্রাফট রয়েছে সেগুলোকে লাভজনক করতে পারিনি, এবং আমাদের এভিয়েশন ব্যবসাটা এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। প্রথম শুরু করেছিল জিএমজি এয়ারলাইন্স, শেষ। এই জিএমজি এয়ারলাইন্সকে কিনে নিল বেক্সিমকো, এবং এটাকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে বের করে ব্যাংকেও ডুবালো, জিএমজিকে ডুবালো। এরপরে আসলো নভ এয়ার, কয়েকদিন খুব ভালো ব্যবসা বাণিজ্য করলো, এখন নভ এয়ার কোন পর্যায়ে আসে জানি না, মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে আসলো রিজেন্ট এয়ার। প্রথমে রিজেন্ট এয়ার অনেক আগে চালু হয়েছিল, তার একবার দেউলিয়া হলো, আবার নতুন করে শুরু করলো। তারপরে এখন সেই পুরনো সেই এয়ারক্রাফট গুলো দিয়ে কোনো মতে টানাটানি করে চলছে। এরপরে এলো ইউএস বাংলা। ইউএস বাংলাও প্রথমে চালু করলো, কয়েকদিন একেবারে বলতে গেলে দেউলিয়া পড়ে গেল, আবার কোথা থেকে এয়ারক্রাফট এনে তারা নতুন করে চালু করলো। এরপরে আরো কয়েকটি, অনেকগুলো কোম্পানি যারা কার্গো বিমান চালু করেছিল, এবং সর্বশেষ যারা লাইসেন্স পেল আকিজ বশির গ্রুপ, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিলেন, এবং এটাকে ব্যবহার করে তিনি অনেক আগে বলছেন যে আমি আসলে অনেক আগে একটা এভিয়েশন কোম্পানি চালু করার জন্য লাইসেন্স চেয়েছিলাম, তখন দেওয়া হয়নি, এটা আমি এখন পেয়েছি। ভালো কথা, তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। আকিজ গ্রুপ, বশির গ্রুপ নতুন শুরু করেছেন, তাদের ব্যবসা বাণিজ্যের সফলতার রেকর্ড আছে, ফলে এভিয়েশন ব্যবসা যদি তারা এসে ভালো করতে পারে ভালো কথা। কিন্তু বিমানের জন্য, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ ক্যারিয়ার, তাদের যে সার্ভিস, ব্যবসা করা, বিমান বন্দর পরিচালনা করা, মানে কোনোটাতেই এরকম ভালো কোনো রেকর্ড নেই। আমাদের যে
এয়ারপোর্ট, সেখানে যেভাবে লাগেজ চুরি হয়, এয়ারপোর্টে এসে যেভাবে মানুষ সর্বশান্ত হয় এই বিমানের কর্মকর্তা কর্মচারীদের খপ্পরে পড়ে, এই বিমানের কর্মকর্তারা কমার্শিয়ালি এটাকে নন ভায়াবল করার জন্য যেভাবে টিকিট কালোবাজারি করে, এরপরে পুরো বিমান খালি রেখে দেখায় যে একটাও টিকিট নাই, সব বিক্রি হয়ে গেছে, এই যে অনিয়ম, মানে একটা ম্যানেজমেন্ট আমরা এখন পর্যন্ত গড়তে পারিনি স্বাধীনতার পর থেকে আজ অবধি। এদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আছে, এদের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগ আছে, এদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ আছে, হাজারো অভিযোগ। সেই অভিযোগের মধ্যে আবার এখন নতুন করে আরো 16টা বিমান ঢুকে দেওয়া হলো। এটি আমাদের অর্থনীতিকে কতটা ক্ষতি করবে, সরকারের কাজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে, সরকারের মেরুদণ্ড কতটা ভাঙবে, এইগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হলো এগুলিকে বলা হয় পুশিং সেল। আমেরিকা এই কাজগুলো, অর্থাৎ ধরুন এই বাংলাদেশের এই টোটাল এলাকাতে একচেটিয়াভাবে বোয়িং, মানে বাংলাদেশের যে বিমানবহর, এখানে DC-10 ছিল এক সময়, এয়ারবাস এখনো আছে বোধ হয়, আবার অন্য দু একটা কোম্পানির আমরা লিজ নিয়ে এসেছিলাম, ইটালির কয়েকটা কোম্পানির একদম ছোট ছোট এয়ারক্রাফট ছিল। কিন্তু এই মুহূর্তে প্রায় সব এয়ারক্রাফট গুলো হলো বোয়িং কোম্পানির। তো বোয়িং কোম্পানির এই প্লেনগুলো আমাদের এই বাংলাদেশের যে এলাকাতে উঠতেছে, যা কিছু আসে, টোটাল রাডার সিস্টেম, নেভিগেশন সিস্টেম আমেরিকার। ফলে এই রাডার সিস্টেম দিয়ে, নেভিগেশন সিস্টেম দিয়ে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টোটাল রুটের নিখুঁত মানচিত্র, এই যে তাদের যে বোয়িং এর হেড অফিস, সেখানে বসে তারা দেখতে পারে, এবং তাদের সঙ্গে পেন্টাগনের যে যে রিলেশনশিপ আছে, ফলে বাংলাদেশের যে কোনো চিত্র, যে কোনো ঘটনা তারা এই বোয়িং এর মাধ্যমে রাখতে পারে। এই জন্য তারা করে কি, আমেরিকা যত যেখানে ব্যবসা বাণিজ্য করে, তারা সবার আগে চেষ্টা করে তাদের এই বোয়িং প্লেন সেই দেশকে মানে দিয়ে দেওয়ার জন্য। এবং এই কাজ করে তারা সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন যে বোয়িং এর সবচেয়ে বড় ক্রেতা ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নকে শেষ করার জন্য তারা এই বোয়িং এর প্রযুক্তিকে ব্যবহার করেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে আবার এখন এই পুতিনের সাথে তাদের সম্পর্ক খারাপ, পুরো বোয়িংটাকে তারা বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে আমাদের যে এখানে কেউ যদি মার্সিডিস এস ক্লাসের কেউ কোনো গাড়ি ব্যবহার করেন, BMW 7 সিরিজের কোনো গাড়ি ব্যবহার করেন, বা অডির A8 L প্যাকেজের কোনো গাড়ি ব্যবহার করেন, রোলস রয়েসের কোনো গাড়ি ব্যবহার করেন, মানে ওদের প্রযুক্তি দিয়ে জার্মানি থেকে বা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ওই গাড়িগুলো ঢাকা রাস্তায় তারা বন্ধ করে দিতে পারে। এবং আপনি এই প্রযুক্তি দিয়ে ওই গাড়িটি কি হলো, ওদের সাথে যোগাযোগ করে আপনি রাস্তার মধ্যে এটা মেরামত করে ফেলতে পারেন 90% ক্ষেত্রে, যদি একেবারে যন্ত্রটা নষ্ট না হয়ে যায়। এই হলো সফটওয়্যারটা। সেক্ষেত্রে বোয়িং কি পারে, আপনি এই সোজা একটা জিনিস, যদি একটা গাড়ির ক্ষেত্রে এটা হয়, তারা স্যাটেলাইট দিয়ে প্রত্যেকটা গাড়ির সফটওয়্যার আপডেট করে দিচ্ছে, জাস্ট মোবাইলের মতো। ঠিক সেইভাবে বোয়িং কোম্পানি তার ওই যে প্লেনের সাথে তার একটা রাডার আছে, প্লেনের সাথে তার একটা ঘটনা আছে, এই কাজ দিয়ে তারা এই পুরো বাংলাদেশটাকে নখদর্পণে নিয়ে নিতে পারে। এবং এই কাজটি করার জন্য তারা সবার আগে চেষ্টা করে, এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 11-11 সময় এরকম ভাবে তারা জোর করে বাংলাদেশের একটা অভ্যুত্থান ঘটিয়েছিল, সামরিক অভ্যুত্থান আমেরিকা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে। এই বিএনপি সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তারা ক্ষমতা এনেছিল। এবং যেই মুহূর্তে এই বোয়িং এর চুক্তিটা হয়ে গেল, চুক্তি শেষ, এবং এই চুক্তি করার জন্য তারা আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল 3টি মন্ত্রণালয়। এবং সৌভাগ্যক্রমে সেই ভদ্রলোক আমার সিনিয়র, কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মরহুম মাহবুব জামিল।
অসাধারণ একজন ভালো মানুষ, কিন্তু আমেরিকান লবির মানুষ। শুধুমাত্র এই চুক্তিটি করার জন্য তাকে বিশেষ ক্ষমতা দিয়ে, এবং তিনি উপদেষ্টা ছিলেন না, বিশেষ সহকারী ছিলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিমান, এই যে পর্যটন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তার আন্ডারে ছিল। 3 থেকে 4টি মিনিস্ট্রিতে অত্যন্ত এফেক্টিভ মানুষ ছিলেন, এবং তাকে রিক্রুট করা হয়েছে কেবলমাত্র এই চুক্তিটা স্বাক্ষরের জন্য। এবং তিনি সেই চুক্তি স্বাক্ষর করলেন, ডিল হলো, সবকিছু হয়ে গেল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদেরকে গুড বাই, আসসালামু আলাইকুম। মাহবুবুল জামিলের আর কোনো খোঁজ খবর নেই, এমনকি সিঙ্গারও পরবর্তীতে সে থাকতে পারেননি। এই হলো আমেরিকার ইতিহাস। এই কারণে যে 30শে এপ্রিল তারিখে যে চুক্তিটি হলো, এটি একটা নজিরবিহীন ঘটনা ঘটাবে আগামী দিনে খুব দ্রুত। এই কারণ হলো যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা চুক্তি স্বাক্ষর করেছে, আমেরিকার পক্ষে লবিং করেছে, এই চুক্তি স্বাক্ষর করার পর আমেরিকার এই যে প্লেয়ার যে সেটগুলো আছে, এই সেটগুলো তাদের আর দরকার হবে না। এবং এই সেটগুলো যাতে আগামীতে আর এস্টাবলিশ হতে না পারে, এই বাংলাদেশে থাকতে না পারে, কোন অবস্থাতে তারা যেন রাজনীতি অর্থনীতিতে মানে বাংলাদেশের মুখ দেখাতে না পারে, সেই কাজ আমেরিকা করে দিয়েছে এবং করে দেবে। যেমন ধরুন 11 সময় যারা ছিলেন এই কাজগুলো করেছেন আমেরিকার পক্ষে, কোনো সাক্ষী দেওয়ার মতো কোর্ট কাছারিতে একটা সিঙ্গেল খুঁজে পাবেন, এরা সব পালিয়ে গেছে। ইভেন আমেরিকাতে যারা যারা আশ্রয় নিয়েছে তারাও বাংলাদেশে কোনদিন আর আসতে পারবে না। সিভিল ইউনিয়ন সরকারের যে সমস্ত লোকজন আমেরিকার পক্ষে কাজ করছে, দেখেন তারা সবাই মানে এখন সমাজ থেকে আউট, রাষ্ট্র থেকে আউট। পাবলিক তাদেরকে খুঁজছে, যেখানে পাবে সেখানে তারা অপদস্থ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা অবস্থা। একইভাবে বিএনপি সরকারের যদি বুঝে করে থাকে, না বুঝে করে থাকে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমেরিকার যে পলিসি, সেই পলিসি তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, বুঝতে পারছেন কি জিনিস হতে যাচ্ছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে। এর বাইরে আর এখানে আগালাম না। এবার আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাই। এপ্রিল মাসটি আমাদের দেশে খুবই দুর্যোগপূর্ণ মাস। গত 100 বছরে কেবলমাত্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখীর ঝড় এবং বিভিন্ন রাজনৈতিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এপ্রিল মাসে আমাদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছে, এই মাসের সঙ্গে অন্য অলক্ষ্যে কোনো মাসের তুলনা করা চলে না। ইতিহাসের যে ধারাপাত বা দ্য ফ্যালাসি অফ ট্রাজেডি অফ হিস্ট্রি, আবার বলছি দ্য ফ্যালাসি অফ ট্রাজেডি অফ হিউম্যান হিস্ট্রি, এটার যে বাংলাদেশ পার্ট আছে, এই বাংলাদেশ পার্টে 30শে ডিসেম্বর 2026 এটা দেখবেন যে আগামীতে কত বড় কলঙ্ক হয়ে থাকে। এপ্রিলের পরে মে, মের পরে জুন, জুন থেকে একেবারে আগস্ট পর্যন্ত ইটস এ ভেরি সেন্সিটিভ টাইম। সেপ্টেম্বর থেকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি এই সময়টা আমাদের জন্য ইতিহাসের ইতিবাচক সময়। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাস রাহু, শনির দশা, রাহু গ্রাস মানে ঘুরতে ফিরে থাকে। এই যে জ্যোতির্বিজ্ঞানী যেটাকে বলা হয়, দুটো জিনিস আছে, আকাশ বিদ্যা, মহাকাশ বিদ্যা, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, আর আরেকটা হলো জ্যোতির্বিদ্যা। এই দুটো কিন্তু হাজার বা হাজার বছর ধরে রাজনীতিতে যারা জড়িত তার অনুসরণ করে এবং অধ্যয়ন করে, নক্ষত্রের সঙ্গে তাল মিলে তারা সবকিছু করে। ইভেন আপনি চিন্তা করেন যে মিশরের যে পিরামিড,
এই পিরামিড কিংবা সুয়েজ খাল কিংবা এই যে গ্র্যান্ড ক্যানাল, যেটা কৃত্রিমভাবে খনন করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে গ্রহ নক্ষত্র জড়িত এবং অ্যাস্ট্রোনমি মেনে তারপর এগুলো তৈরি করা হয়েছে। এই যে আমাদের যে জ্যামিতি, আমাদের যে ত্রিকোণমিতি, ইভেন আমাদের যে ম্যাথমেটিক্স, আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সবকিছুর সাথেই রাজনীতি জড়িত, সময় জড়িত। ফলে এই যে সরকার ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের উচিত ছিল এই যে ব্যাড স্টার, খারাপ তারকার যে সময়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত সতর্ক থাকা। যদি এই চুক্তিটাই সেপ্টেম্বর মাসে হতো, প্রকৃতি তাদেরকে সহযোগিতা করত এবং তারাও অনেকটা সাহস সঞ্চয় করতে পারতেন, ভালো মন্দ যাকে বলা হয় অনুমান করতে পারতেন। কিন্তু এই সময়টিতে একমাত্র দেখেন একটা ফুয়েলের ক্রাইসিস সৃষ্টি করে এর পেছনে যে আমেরিকার হাত নাই, ইউক্রেন আসছে, সরকারকে যে পরিমাণ ভয় দেখিয়ে দেওয়া হয়েছে, সরকার মনে করছে যে যেভাবে পেট্রোল পাম্পের লাইন বাড়ছে, সেই পেট্রোল পাম্পের লাইন যদি বাড়তে থাকে আমরা ক্ষমতায় টিকতে পারবো না। ফলে যতদিন তারা ঘোষণা দিয়েছে, আজকে মানে ঘোষণা দিয়েছে যে এপ্রিল মাসের, আমি শুধু মিলিয়ে নেন, এখানে আমি শেষ করবো, এপ্রিল মাসের 30 তারিখে এই ডিড অফ এগ্রিমেন্ট, বিমান কেনার ডিড অফ এগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন প্রথম আলো, ডেইলি স্টার তারা রিপোর্ট করেছে পেট্রোল পাম্পের ভিড় ধীরে ধীরে কমছে। সেই দিনই দেখেন, যেদিন সরকার ঘোষণা করেছে সেই দিন আপনি প্রথম আলো রিপোর্টগুলো দেখেন, আমার ফেসবুক পেজে আপনারা পাবেন, আমি ওই ফটো কার্ডটা দিয়েছি। আজকে মানে পেট্রোল পাম্পে ভিড় কমছে এবং আজকের দিনে সেটা কমতে কমতে আজকের দিনে যখন ডিড অফ এগ্রিমেন্ট সাইন হলো, আজকে পেট্রোল পাম্পে কোনো ভিড় নাই, বরং অন্য সময়টিতে যা হয় তার সাথে কম ভিড় এবং পেট্রোল পাম্পগুলো রীতিমতো হাহাকার করছে গাড়ির জন্য, আরো গাড়ি আসো, আমরা তেল দেব। কিছু কি বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং বর্তমান সরকার যারা আছেন তারা এই যে চুক্তি স্বাক্ষর করলেন, এর মাধ্যমে তারা যে খাল কেটে কুমির আনলেন বা আনলেন না, এটা আমি বলবো না, শুধু বলবো আল্লাহ আমাদেরকে কুমির থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।